আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। স্পিডবোট থেকে নিচে নামতেই রাধিকা বলল, রিমি ম্যাডামকে নিয়ে আয়, আমরা বাসে গিয়ে বসি। এই কথা বলে সবাই চলে গেল। আমি রিমি ম্যাডামের দিকে হাত বাড়িয়ে বললাম, আসেন আপনি। কিন্তু রিমি ম্যাডাম এবার নিজে নিজে দাঁড়িয়ে বলল, আমার কারো সাহায্যের দরকার নাই, আমি একা একা যেতে পারবো। এই কথা বলে উনি নিচে নামলেন, কিন্তু নিচে নেমে বেশিক্ষণ দাঁড়াতে পারে নাই। উনি যে নিজে নিজে দাঁড়াতে পারবে না এটা আমি ভালো করেই জানি। এজন্য আমি উনার কাছে এগিয়ে গেলাম, আর উনি আমার উপর এসে পড়লেন। একেবারে দুই হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন। জীবনে প্রথম রিমি ম্যাডাম আমাকে জড়িয়ে ধরলো। কি বলবো, আমার ভিতর থেকে আলাদা একটা ফিলিংস আসছে। আমি ওনার হাত ধরে বললাম, আমাকে ধরে যেতে পারবেন তো, নাকি কোলে নিতে হবে? উত্তরে রিমি ম্যাডাম বলল, না এখন যেতে পারবো, সমস্যা নাই, তুমি হালকা একটু সাহায্য করো তাহলেই হয়ে যাবে। রিমি ম্যাডামের হাত ধরে বাসের ভিতরে নিয়ে গেলাম। সেই দিনের মতো সবাই সবার জায়গায় বসে গেছে, শুধু দুইটা সিট ফাঁকা পড়ে আছে। আর এগুলো যে রাধিকা ইচ্ছা করে করেছে এটা আমি ভালো করেই জানি। রিমি ম্যাডামকে জানালার পাশে দিয়ে আমি ওনার পাশে গিয়ে বসলাম। বাস তার গতিতে চলতে লাগলো, আর এইদিকে বাস যত সামনে যাচ্ছে তত যেন অন্ধকার ঘনিয়ে আসছে। হঠাৎ রিমি ম্যাডাম বলল, রিফাত একটা হেল্প করবে? আমি রিমি ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, জি বলেন, কি করতে হবে? রিমি ম্যাডাম বলল, আমার না খুব ঘুম পেয়েছে, আমি কি তোমার কাঁধে মাথা রেখে ঘুমাতে পারি? ভদ্রতার খাতিরে বললাম, ঠিক আছে ঘুমিয়ে পড়েন। আমার কথা শুনে মনে হচ্ছে উনি বেশ খুশি হয়েছেন, আর উনি আমার কাঁধে মাথা রেখে ঘুমাতে লাগলো। রাধিকা দূর থেকে ইশারা করে বলল, তোদের তো পারফেক্ট মানিয়েছে, ভালো ভালো চালিয়ে যাম। আমি রাধিকার দিকে চোখ ঘুরিয়ে বললাম, আগে বাসায় যাই, এরপর তোরে বুঝাবো, এই বলে দিলাম। দেখতে দেখতে আমিও সিটে হেলান দিয়ে ঘুমিয়ে গেলাম। কিন্তু হঠাৎ করে ঘাড়ে গরম কিছু অনুভব করার কারণে ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে ঘাড়ের দিকে নজর দিলাম, এতটা গরম লাগছে কেন? রিমি ম্যাডামের কপালে হাত দিয়ে দেখি ওনার শরীর গরম হয়ে গেছে। আরে যা, রিমি ম্যাডামের শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। মেয়েদের এই একটা সমস্যা, অল্প কিছু আঘাত পেলেই ওদের শরীর খারাপ হয়ে যায়। এখন আবার ডাক্তার পাবো কই? রাত 2টা বেজে গেছে। এইদিকে আবার বাসার সামনেও চলে আসছি। রাধিকাকে ডেকে তুলে বললাম, ওই দেখতো, ম্যাডামের শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। রাধিকা আমার কথা শুনে সিট থেকে উঠে রিমি ম্যাডামের গায়ে হাত দিয়ে বলল, ও মাই গড, ওনার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, এখন কি হবে? তুই আগে দেখিস নাই? এখন তো কোনো দোকান খোলা পাওয়া যাবে না। আমি বললাম, আরে আমি কি জানতাম যে এমন হবে, আমি নিজেই তো ঘুমিয়ে গিয়েছিলাম। ড্রাইভার আমাদের বাসার সামনে গাড়ি থামিয়ে বলল, এটা কাদের বাসার ঠিকানা? রাধিকা বলল, একটু রাখেন, আমরা নামছি। আমি রিমিকে কোলে নিয়ে বাস থেকে নামলাম। মনে মনে বলছি, ওর শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, আবার কিছু হবে না তো? এক বিপদ যেতে না যেতে আরেক বিপদ এসে হাজির। আমি রিমিকে নিয়ে ওর রুমে শুইয়ে দিলাম। রিমিকে নিচে রাখতেই রাধিকা বলল, এখন তাহলে কি করবি? ম্যাডাম তো ঘুমিয়ে আছেন। আমি বললাম, যা করার সকালে করতে হবে, এখন কি করলে ওনার জ্বর কমবে তাই বল। রাধিকা বলল, তুই গিয়ে ঘুমিয়ে পড়, আমি ওনার মাথায় জলপট্টি দিচ্ছি। আমি বললাম, না তার আর দরকার নেই, আমি আছি, তুই যা। রাধিকা আমার মাথায় হাত দিয়ে বলল, এই না হলে প্রকৃত স্বামী, তাহলে তুই থাক, আমি গেলাম। এই কথা বলে রাধিকা চলে গেল। রিমির মাথায় জলপট্টি দিচ্ছি আর ওর দিকে তাকিয়ে আছি। যতবার ওর দিকে তাকাই আমি নজর এড়াতে পারি না। আচ্ছা, রিমিকে আমি মন থেকে পছন্দ করি? আরে না না, আমি এইসব কি বলছি? ওকে আমি আমার মন থেকে পছন্দ করব কেন? যেই মেয়ে প্রতিশোধ নেওয়ার জন্য সবসময় আমার পিছনে পড়ে থাকে, তাকে কিভাবে আমি পছন্দ করব? আর যদি পছন্দ নাই করতাম তাহলে এই রাতে না ঘুমিয়ে আমি ওর সেবা করছি কেন? কি জানি আমার এখন কি হয়েছে, কিছুই তো বুঝতে পারছি না। তবে আর যাই করি, রিমিকে আমি আমার চোখের সামনে এভাবে অসুস্থ অবস্থায় দেখতে পারবো না। রিমির পাশে বসে কখন যে ঘুমিয়ে গেলাম এটাই বলতে পারি না। যখন ঘুম ভাঙলো তখন দেখি রিমি ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে, আর ওর একটা হাত আমার মাথায়। আমাকে দেখে রিমি বলল, কখন থেকে এখানে আছেন? আমি বললাম, এইসব শুনে আপনার লাভ নেই, এখন বলেন শরীর ঠিক আছে? রিমি ম্যাডাম বলল, হালকা ঠিক আছে, কিন্তু শরীর এখনো ব্যথা করছে। আমি বললাম, এত বড় হয়েছে আবার দেখে শুনে চলাচল করতে পারে না, আজকে যদি আপনার কিছু হয়ে যেত? রিমি বলল, আমার কিছু হলে তো তোমার আরো বেশি ভালো, তুমি তো এটাই চাইতে। আমি বললাম, এত বেশি বোঝেন কেন বলেন? এখন বলেন ডাক্তার খবর দিতে হবে কি? রিমি ম্যাডাম বলল, না লাগবে না। আমি বললাম, তাহলে অসুখে মরেন, আমি গেলাম। রিমি ম্যাডাম বলল, আরে শোনো। আমি বললাম, বলেন। রিমি বলল, আমাকে একটু ধরে ওয়াশরুমে নিয়ে যাবে। আমি বললাম, রাধিকাকে ডাক দিই, দাঁড়ানো আসবে। রিমি বলল, না তার দরকার নেই, আমি বাইরের কোনো মানুষকে ডাকতে চাই না। আমি বললাম, বাইরের কোনো মানুষকে ডাকতে চান না তো আমি কি বাইরের মানুষ না? রিমি বলল, এত প্রশ্ন করো কেন, যেটা বললাম সেটা করো। আমি রিমি ম্যাডামকে শক্ত করে ধরে বললাম, আসেন, দেখিয়েন, আবার নিচে পড়েন না।
রিমি ম্যাডাম আমাকে শক্ত করে ধরলো। ওয়াশরুমের কাছে দিয়ে আমি দরজার বাইরে চলে গেলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর রিমি ম্যাডাম দরজা খুলে আমার হাত ধরে বের হলো। আমি ওনাকে বিছানার কাছে নিয়ে গেলাম। রিমি ম্যাডাম বিছানায় বসে বলল, আমার ব্যাগে 2টা কাগজ আছে, ওগুলো একটু বের করো। আমি রিমি ম্যাডামের কথা শুনে কাগজগুলো বের করলাম। রিমি ম্যাডাম বলল, কাগজগুলো একটু ভালো করে দেখো তো। আমি ওনার কথা শুনে কাগজগুলো দেখতে লাগলাম। একটা হলো আমাদের ডিভোর্স লেটার, আর একটা হলো সেই দিন অফিসে আমি একটা কাগজে সাইন করছিলাম না, সেটাই। রিমি ম্যাডাম এবার বলল, এগুলো একটু ছিঁড়ে ফেলো তো। আমি কাগজগুলো বিছানার উপর রেখে বললাম, হঠাৎ করে কি আপনার মাথাটা গেছে যে এইসব কথা বলছেন? রিমি ম্যাডাম নিজ হাতে কাগজগুলো নিয়ে সবগুলো ছিঁড়ে ফেলল আর বলল, যেগুলোর দরকার নেই সেগুলো রেখে আমি আর কি করব? আমার এখন এইসব দরকার নেই। এখন আমার কাগজে সাইন করা মানুষটাকে খুব দরকার, তাকে হলেই হবে। রিমি ম্যাডামের কথার মানে আমি ভালো করেই বুঝেছি যে উনি কি বলতে চান। আমি ওনার কথায় কান্না দিয়ে বললাম, আপনি থাকেন, আমি রুম থেকে ফ্রেশ হয়ে আসছি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামলাম। রাধিকার সাথে টেবিলে বসার পর রাধিকা বলল, এখন রিমি ম্যাডামের অবস্থা কেমন রে? অফিসে তো যেতে পারবে নাকি? আমি বললাম, না রে, আজকে মনে হয় না আর যেতে পারবেন। রাধিকা বলল, তাহলে তো আমাদের যেতে হবে। এক কাজ কর, আজকে তুই অফিসে যা, রাতে তুই এমনি ম্যাডামের পাশে ছিলি, এখন আমি থাকি, তুই যা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। নাস্তা শেষ করে আমরা রিমি ম্যাডামের রুমে নাস্তা নিয়ে গেলাম। রিমি ম্যাডাম আমাদের দেখে বলল, খেতে ইচ্ছে করছে না। রাধিকা বলল, না খেলে তো হবে না, খেতে তো হবেই ম্যাডাম। আর রিফাত, তুই অফিসে যা, যাবার সময় এক ডাক্তারকে বলে দিবি যে বাসায় আসার জন্য। আমাদের কথা শুনে রিমি ম্যাডাম বলল, রাধিকা আমি একটা কথা বলি, আমার কথাই কিছু মনে করবে না আবার? রাধিকা বলল, জি ম্যাডাম বলেন। রিমি ম্যাডাম আস্তে করে বলল, তুমি আজকে অফিসে গিয়ে সবকিছু একটু সামলে নিও, কালকে থেকে আমি যাব। আর ও থাকুক, কাছের মানুষ থাকলে আলাদা একটু শান্তি লাগে মনে। রাধিকা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে কাছের মানুষ, আপনি থাকেন কেমন, আমি গেলাম, আর ওনার খেয়াল রাখবেন। এই কথা বলে রাধিকা রুম থেকে চলে গেল। আমি গিয়ে রিমির পাশে বসে বললাম, নেন ম্যাডাম, এখন খেয়ে নেন, অনেক বেলা হয়ে গেছে। রিমি ম্যাডাম বলল, খেতে ইচ্ছে করছে না, তবে যদি তুমি খাইয়ে দাও তো খেতে পারি। আমি বললাম, সরাসরি বললেই তো হয়, এত নাটকের কোনো দরকার আছে? রিমি ম্যাডাম বলল, আমি নাটক করি না। আচ্ছা ঠিক আছে, তোর খাবার তুই খা, আমি খাবো না। এই দেখেন, ডাকের ঠেলায় এখন তুই করে বলছে। আমি প্লেট থেকে খাবার হাতে নিয়ে এগিয়ে দিয়ে বললাম, নেন খান। রিমি ম্যাডাম মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, না আমি খাবো না। আমি রিমি ম্যাডামের মুখে হাত দিয়ে বললাম, নেন খেয়ে নেন, না খেলে আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। আমার কথা শুনে রিমি ম্যাডাম হাঁ করে খেতে লাগলো। খাবার শেষ হতেই উনি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। বুঝলাম না এখন আবার কান্না করছে কেন, হাত দিয়ে ধরতেও পারছি না। কি করব ভেবে না পেয়ে ওনার মাথায় হাত দিয়ে বললাম, কি হয়েছে বলবেন তো, এভাবে কান্না করছেন কেন? রিমি ম্যাডাম আস্তে আস্তে বলল, কার উপর আমি এতদিন অত্যাচার করেছি, যে আমাকে সব সময় সব বিপদ থেকে বাঁচিয়ে এনেছে, আজকে আমি তার কারণে বেঁচে আছি, আর আমি কিনা তাকে এইসব বলছে আর উনি কান্না করছে। আমি ধীরে ধীরে ওনাকে ছাড়িয়ে বললাম, হয়েছে, এত কান্না করতে হবে না, আমি তো আছি চোখের সামনে। রিমি ম্যাডাম চোখের পানি মুছে বলল, কলকাতার ছুরিটা একটু নিয়ে আসো তো। আমি বললাম, কি করবেন এখন আবার? রিমি ম্যাডাম বলল, আরে তোমাকে যেটা বললাম সেটা করো। আমি রিমি ম্যাডামের কথা মতো কলকাতা ছুরিটা ওনার হাতে দিয়ে বললাম, কি করবেন? রিমি ম্যাডাম ওইটা আমার হাতে দিয়ে বললাম, আমাকে তুমি নিজ হাতে মেরে ফেলো, আমার এখন আর বাঁচতে ইচ্ছা করে না। আমি কতটা খারাপ মেয়ে একবার চিন্তা করে দেখো, নিজের ভালোর জন্য আমি আমার স্বামীকে মারতে চেয়েছিলাম, ওর সাথে কত কিছু করেছি, খুব বাজে মেয়ে আমি, আমাকে প্লিজ মেরে ফেলেন, আমি বাঁচতে চাই না। আমি ছুরিটা দূরে রেখে রিমি ম্যাডামের চোখের পানি মুছে দিয়ে বললাম, এত কান্না করতে হবে না, এখন একটু ঘুমান। এর মাঝে আবার ডাক্তার চলে আসলো। ডাক্তার এসে কতগুলো ওষুধ লিখে দিয়ে গেল। আমি রিমি ম্যাডামের রুম থেকে ওষুধগুলো আনতে বের হয়ে গেলাম। রিমি ম্যাডামের প্রতি এখন আমার একটা মায়া জন্ম নিয়েছে। জানি না এইসব কেন হয়েছে, তবে উনি কান্না করলে আমি সহ্য করতে পারি না। ভাবছিলাম 6 মাস পর হয়তো আমাদের ডিভোর্স হয়ে যাবে, কিন্তু রিমি ম্যাডাম ডিভোর্সের কাগজ ছিঁড়ে ফেললেন। আমি এখন এটা শিওর যে রিমি ম্যাডাম এখন আমাকে মন থেকে চাই। জানি না সামনে কি হবে, তবে এর আগে ওনাকে মেনে নিলে হবে না, আগে দেখি উনি কতটুকু দূরে এগিয়ে যেতে পারে। ওষুধ নিয়ে রুমে গেলাম, গিয়ে দেখি উনি ল্যাপটপে বসে অফিসের কাজ করছেন। আমি ওনার হাত থেকে ল্যাপটপটা নিয়ে বললাম, এত অফিসের কাজ করতে হবে না, আগে একটু সুস্থ হন, পরে কাজ করবেন। রিমি ম্যাডাম বলল, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। আমি বললাম, কাজের গুল্লি মারেন, অনেক কাজ করতে পারবেন, আগে একটু সুস্থ হয়ে নেন, ঠিক আছে? রিমি ম্যাডাম কিছু বলছে না, শুধু আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি ওয়াশরুমে গিয়ে এক বালতি পানি নিয়ে আসলাম। রিমি ম্যাডামের ওড়না টান দিয়ে নিয়ে ওইটা ভিজিয়ে ওনার হাত পা মুছে দিতে লাগলাম।
রিমি ম্যাডাম কিছু বলছে না, শুধু চুপচাপ আমার মুখের উপর তাকিয়ে আছে। কেউ কিছু বলছি না দেখে আমি এগিয়ে বললাম, এখন কেমন লাগছে ম্যাডাম? আমার কথা শুনে রিমি ম্যাডাম হাসি দিয়ে বলল, এখন আমার শরীর একদম ঠিক হয়ে গেছে মনে হয়। এখন আর সুস্থ না হয়ে যাবে কোথায়? কাছের কেউ যে আমাকে সেবা করছে। আমি বললাম, বুঝলাম না কি বলছেন। রিমি ম্যাডাম বলল, এত বুঝতে হবে না। আপনি নাস্তা করছিলেন সকালে? আমি বললাম, করছিলাম ম্যাডাম। রিমি ম্যাডাম বলল, শোনেন, আজ থেকে আমাকে আর ম্যাডাম বলবেন না। আমি বললাম, আপনি আমার অফিসের বস, আমি আপনাকে ম্যাডাম বলবো না তো কি বলবো? রিমি বলল, বস হলাম অফিসে, বাসায় তো আমি আপনার বস না, আমাকে নাম ধরে বলবেন।